আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম জীবন শিল্পের রাজকুমার। লিখেছেন শান্তনু চক্রবর্তী। তাঁর অভিনীত একটি চরিত্র নিজের আঁকা ছবিতে আকাশে মেঘের গায়ে মন খারাপে জানলা বানিয়ে দিয়েছিলেন। তাঁর দূর দেশবাসী একমাত্র ছেলেটি সারাদিনের প্রচুর ধকল সামলে ওই জানলার পাশে মাথা রেখে একটু বসবে সেই জন্য। আর এই মুহূর্তে গোটা দুনিয়ার কয়েক কোটি বাঙালি যে যাঁর নিজস্ব মন কেমনে জানলার সামনে বিষণ্ণ, একা। কারণ বাঙালির শিল্প সংস্কৃতি চর্চার শেষ জীবিত আইকন সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁরই কণ্ঠে অতি জনপ্রিয় হয়ে ওঠা একটি কবিতার পংক্তির মতোই মৃত্যুর সঙ্গে তিনপাত্তি খেলতে খেলতে শেষ অবধি দান ছেড়ে দিলেন। গত এক মাস ধরেই জীবন জুয়ার এই রুদ্ধশ্বাস খেলায় ওঠানামা চলছিল। দান কখনো তাঁর পক্ষে পড়ছিল, কখনো পড়ছিল না। তিনি চিরটাকাল যে ধরনের আঁটোসাঁটো চিত্রনাট্যে কাজ করতে স্বচ্ছন্দ থেকেছেন, এই অসুখের ন্যারেটিভটা ঠিক সেরকম নয়। তাছাড়া তিনি যাঁদের নায়কের ভূমিকার চরিত্রাভিনেতা বলেন, ছবির শেষে হারুন, জিতুন, অন্তত মৃত্যুর সঙ্গে জুয়া খেলতে তাদের নামতে হয় না, দু একটা ব্যতিক্রম ছাড়া। একটি জীবন ছবিতে সৌমিত্র অভিনীত শিক্ষক ভদ্রলোক দারিদ্র্য, অনাহার, প্রতিষ্ঠানের অনাস্থা সব কিছু পেরিয়ে তাঁর জীবনভর সাধনার শব্দকোষ্ঠী শেষ করে যান মৃত্যুর আগেই। সেটাও তো একরকম মৃত্যুকে হারিয়ে দেওয়াই। শব্দকোষ রচয়িতার পাহাড়ের মতো ধৈর্য, নিঃশব্দ জেদ আর নীরব যুদ্ধের প্রতিটা পরত যেন সৌমিত্র তাঁর চামড়ার নিচে শিরা উপশিরার অন্দরে আত্মস্থ করে নিয়েছিলেন। আর ঝিন্দের বন্দির ময়ূরবাহনের নিহত হওয়াটা তো নির্ধারিতই ছিল, কারণ এই ছবিতে তো তিনি প্রতিনায়ক। কিন্তু পর্দার ময়ূরবাহনকে তিনি যেভাবে তাঁর রাগ, নিষ্ঠুরতা, ঘেন্না, ঈর্ষা, হীনমন্যতা শুদ্ধ গড়ে নিয়েছিলেন, তার পাশে ছবির নায়ক উত্তম কুমার অবধি তাঁর রাজত্ব, রাজকন্যা, ঘোড়া, তরোয়াল এবং মহানায়কের গ্ল্যামার বিভা সমেত কেমন ফিকে ম্লান হয়ে গিয়েছিলেন। অথচ কেরিয়ারের প্রথম 2 দশকের অনেকটা সময়ই সৌমিত্রকে উত্তমের এই মহাতারকা ইমেজের ছায়াতেই ঢাকা পড়ে থাকতে হয়েছে। অপুর সংসারের শেষ দৃশ্যে শিশু কাজলকে কাঁধে নিয়ে সেই যে তিনি দিগন্তের দিকে আলোর পথে হেঁটে গিয়েছিলেন, সেই যাত্রা তো থামেনি কোনো দিনই। শরীর, বয়স, দুরারোগ্য অসুখ সব কিছু উপেক্ষা করে বিশাল বটগাছের মতো বাংলা সিনেমাকে ছায়া দিয়ে এসেছেন আমৃত্যু। তাঁর কোভিড সংক্রমণও স্টুডিও পাড়ায় শুটিং করতে গিয়েই। টলিউড বক্স অফিসের সমস্ত গরল একা পান করে উত্তম কুমার নীলকণ্ঠ হয়েছিলেন মাত্র 54 বছর বয়সে। 85 সৌমিত্রও এক অর্থে বাংলা সিনেমার জন্যই শহীদ হলেন। তারপরেও তাঁর এই রোগাক্রান্ত হাসপাতালের দিনগুলোতে সোশ্যাল মিডিয়ার চর্চায় বারবারই বলা হলো, তিনি একজন মধ্যমেধার অভিনেতা। বাংলা সিনেমায় অবদানের ক্ষেত্রে উত্তমের পাশে তিনি বরাবর বড়জোর মধ্যম। আসলে সত্যজিৎ সঙ্গ, কবিতা, থিয়েটার, লিটল ম্যাগাজিন, বামপন্থা সবটা মিলিয়ে তিনি যেন টালিগঞ্জ পাড়ায় গ্রহান্তরের মানুষ, এমন একটা ট্যাগলাইন তাঁর নামের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। তিনি সত্যজিতের তসির ও মিফুন, সিনেমা বোদ্ধাদের দেওয়া এমন একটা বিশেষণ তাঁর পেশাদারী জীবনে যতটা গৌরবের, তার চেয়েও বেশি চাপের। কাহিনী ও তথ্যচিত্র মিলিয়ে সত্যজিতের 14টি ছবির বাইরেও সৌমিত্র 200টির অনেক বেশি ছবিতে অভিনয় করেছেন। সেগুলোর মধ্যে অন্তত 50টা ছবির তালিকা বানিয়ে ফেলাই যায়, যেখানে সৌমিত্র তাঁর মেধা, অনুভব, আবেগ, চৈতন্য মিলিয়ে এমন চরিত্র ফুটিয়ে তুলেছেন যেগুলো বাঙালির সাংস্কৃতিক উত্তরাধিকারের পরম ধন হয়ে থাকবে। আমরা অপু কিংবা চারুলতার অমলের পাশাপাশি কেন সংসার সীমান্তর অঘোর কিংবা গণদেবতার দেবু পণ্ডিতকেও মনে রাখব না? ফেলুদার মতো কনির খিদ্দাও তো আমাদের জনপ্রিয় সংস্কৃতির চিরদিনের আইকন। নাট্যাচার্য শিশির কুমার, মেথড অ্যাক্টিংয়ের স্তানিস্লাভস্কি, এদেশের নতুন সিনেমার বিপ্লবী সত্যজিৎ রায়, সবাইকেই তিনি গুরু মেনেছেন এবং মঞ্চ, হলিউড, ইতালির নব্য বাস্তববাদ সব কিছুকে নিজের বোধ, উপলব্ধি আর অভিজ্ঞতার রান্নাঘরে নিজস্ব রন্ধনশৈলীতে পাক করেছেন। সেভাবেই তৈরি হয়েছে তাঁর না অভিনয়ের নিজস্ব ব্র্যান্ড। দিলীপ কুমার থেকে নাসিরুদ্দিন শাহ সবাই যাতে মুগ্ধ থেকেছেন। তপন সিংহের হুইলচেয়ার কিংবা ঋতুপর্ণ ঘোষের অসুখে আমরা সেই না অভিনয়ের শৈলীকে নৈপুণ্যের আকাশ ছুঁতে দেখেছি। ব্যক্তিগত অনেক বেদনা বিপর্যয়কে সরিয়ে রেখে তিনি চরিত্রদের মন বুঝেছেন, তাদের সঙ্গে মিলেই জীবনকে উপভোগ কিংবা মোকাবিলা করেছেন। সেই সব পালা সাঙ্গ করে ময়ূরাক্ষী ছবিতে তাঁর অভিনীত বৃদ্ধ অধ্যাপকের মতোই
কফি শপে কল্পনার কনসার্ট শেষে তাঁর অলৌকিক ভায়োলিনটা তিনি এইবার মেঝে নামিয়ে রাখলেন। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শান্তনু চক্রবর্তী।